মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ূন আহমেদের উপন্যাস অরণ্য। উপন্যাসটি ৫টি পর্বে ভাগ করা হয়েছে। আজকে পড়ছি চতুর্থ পর্ব। উপন্যাসটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। শুরু করছি অরণ্য। রহমান সাহেব আজও অফিসে আসেননি। সোবাহান চরম ধৈর্যের পরিচয় দিল। লাঞ্চ আওয়ার পর্যন্ত বসে রইল একভাবে। ডান পায়ে ঝিঝি ধরে গেল, তবুও নড়ল না। বাথরুমে যাওয়ার দরকার, তাও গেল না। একভাবে বসে থেকে নিজেকে কষ্ট দেওয়া। এর পেছনে উদ্দেশ্য আছে। সোবাহান দেখেছে, খুব কষ্টের পর কিছু একটা ভালো ঘটে যায়। আজ হয়তো এরকম হবে। হঠাৎ দেখা যাবে লাঞ্চের পর রহমান সাহেব এসে পড়েছেন। সোবাহানকে দেখে বললেন, ও আপনি, আসুন, উপরে চলে আসুন। কাজের ঝামেলায় ব্যস্ত ছিলাম, দেখা হয়নি। তার জন্য অত্যন্ত লজ্জিত। আজ যত কাজে থাকুক, আপনারটা আগে শেষ করব। কিছু খাবেন? ঠান্ডা কিছু? বাস্তবে সেরকম কিছু ঘটল না। লাঞ্চ আওয়ারে সবাই খেতে টেতে গেল। আবার ঘণ্টাখানিক পর ফিরে এলো। রহমান সাহেবের দেখা নাই। রিসেপশনের মেয়েটি আজ তাকে দেখেও দেখছে না, নাকি ভুলে গেছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলে কেমন হয়? আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি শ্যামলীতে থাকি। সোবাহান। রহমান সাহেবের পিয়ের সঙ্গে একবার কথা কাটাকাটি হয়েছিল, মনে আছে আমাকে? মনে থাকার ব্যাপারটি বিচিত্র। কাউকে কাউকে একবার দেখলেই সারা জীবন মনে থাকে। আবার এমনও লোক আছে যাদের সঙ্গে বারবার দেখা হয়, তবুও তাদের কথা মনে থাকে না। প্রতিবারই তাদের সঙ্গে নতুন করে পরিচয় করতে হয়। যেমন বুলু। বুলু বলে, দেশের বাড়িতে ৫-৭ দিন থেকে ঢাকায় এলে তার মামা নাকি তাকে চিনতে পারেন না। বুলুকে মাথা নিচু করে বলতে হয়, আমি বুলবুল। বুলুর ধারণা সব মানুষের চেহারার সঙ্গে কারো না কারো মিল থাকে। পরিচিত কাউকে সে মনে করিয়ে দেয়। এজন্যই কোনো মানুষকেই কখনো পুরোপুরি অচেনা লাগে না। বুলুকে লাগে, সে নাকি কাউকে মনে করিয়ে দেয় না। সোবাহান সাহেব। সোবাহান চমকে তাকালো। রিসিপশনিস্ট মেয়েটি তাকে ডাকছে। নাম তাহলে মনে আছে। সোবাহান এগিয়ে গেল। পায়ে ঝিঝি ধরেছে। হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। মেয়েটি হাসি মুখে তাই দেখছে। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, রহমান সাহেব টেলিফোন করেছেন। তিনি ৩:৩০টার দিকে আসবেন। আপনি কি বসবেন এতক্ষণ? হ্যাঁ, বসবো। অফিস ইউনিয়নের সঙ্গে তার একটা মিটিং আছে। মিটিং শেষ হতে কতক্ষণ লাগবে কে জানে। লাগুক যতক্ষণ লাগে, আমি বসে থাকবো। বাইরে রোদে ঘোরাঘুরি করার চেয়ে এখানে বসে থাকায় আরাম আছে। মেয়েটি হাসি মুখে বলল, ইউনিয়নের সঙ্গে মিটিংয়ের পর স্যারের মেজাজ খুব খারাপ থাকে। আপনার যাওয়া উচিত যখন তার মেজাজ ভালো থাকবে। মেজাজের উপর তো আর চাকরি হবে না। চাকরি হওয়া না হওয়ায় মেজাজটা কোনো ডিটারমিনিং ফ্যাক্টর না। যেভাবে কথা বলছেন তাতে মনে হয় ডিটারমিনিং ফ্যাক্টরগুলো আপনার পক্ষে। আমি এখনো জানি না। একজন ভদ্রমহিলা আমাকে একটা চিঠি দিয়ে এখানে পাঠিয়েছেন। ভদ্রমহিলার ধারণা চিঠি দেখানো মাত্র আমার চাকরি হবে। দেখিয়েছিলেন? হ্যাঁ। কি বললেন চিঠি পড়ে? পরে দেখা করতে বললেন। মেয়েটি ইতস্তত করে বলল,
কি লেখা ছিল সেই চিঠিতে জানেন? খামের চিঠি, আমি পড়ে দেখিনি। আপনার পায়ের ঝিঝি এখনো কমে নাই? জি না, কমতে অনেক সময় লাগছে। শেষ প্রশ্নটিতে সোবাহান বেশ অবাক হলো। আপনি তো সারা দুপুর কিছু খাননি। আমাদের এখানকার স্টাফদের জন্য ক্যান্টিন আছে। দুপুরে রুটি গোশত পাওয়া যায়। আপনি ইচ্ছে করলে সেখানে খেতে পারেন। বেশ সস্তা। আমি তো স্টাফ না। একদিন হয়তো হবেন। আসেন আমার সঙ্গে, আমি বলে দিচ্ছি। আমিও না হয় আপনার সঙ্গে চা খাবো এক কাপ। সুবাহানের বুক শুকিয়ে গেল। পকেটে টাকা আছে 6টি। গরুর গোশত খেতে কত লাগবে কে জানে। একটি মেয়ের সামনে কখনো বলা যায় না, ভাই আমার তো 2টি টাকা কম পড়েছে, কাল এসে দিয়ে যাব, কিছু মনে করবেন না। না খেয়েই বসে থাকবেন না যাবেন? আজ আর অপেক্ষা করব না, বাসায় চলে যাব। কাল পরশু একবার আসব। সোবাহান মেয়েটিকে দ্বিতীয় কথা বলার সুযোগ না দিয়ে অফিস থেকে বের হয়ে এলো। বাসে করে শ্যামলী এসে পৌঁছাতে লাগলো 45 মিনিট। ফাঁকা বাস। ফাঁকা বাসে উঠে বসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। সিগারেট ধরিয়ে মুখ ভর্তি করে ধোঁয়া ছাড়তে ইচ্ছে করে। মন ভালো ভাবটি বাসায় পৌঁছেও বজায় রইল। সোবাহান দেখল 4টি চিঠি এসেছে তার নামে। একটি খুলে পড়ার কোনো প্রয়োজন নেই। খামের আকৃতি ও রং দেখেই বোঝা যাচ্ছে এটা একটা রিগ্রেট লেটার। উপরের ঠিকানাটা যেহেতু বাংলায়, ভেতরের চিঠিটিও বাংলাতেই লেখা। লেখার ধরনটাও বলে দেওয়া যায়। জনাব, আপনাকে অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে বর্তমানে আমাদের সংস্থায় কোনো কর্ম খালি নাই। ভবিষ্যতে কোনো শূন্যপদ সৃষ্টি হইলে আপনার সহিত যোগাযোগ করা হইবে। আর এই বিষয়ে কোনো অনুসন্ধান করিবার প্রয়োজন নাই। ভিতরের লেখা কি হবে জেনেই এই খামটি সোবাহান আগে খুলল। যা ভাবা গিয়েছে তা নয়। চোখ দান করার জন্য অনুরোধ করে লেখা ছাপানো চিঠি। শেষ লাইনে লেখা মৃত্যুর পর আপনার চোখ অনেক দিন বেঁচে থাকবে। এর চেয়ে চমৎকার ব্যাপার আর কি হতে পারে? মৃত্যুর পর চোখ বেঁচে থাকার মধ্যে চমৎকারের কি আছে? যদি কিছু থেকেও থাকে তবে তা অনুভব করার মানুষটি কোথায়? সুবাহান চিঠিটি ড্রয়ারে ভরে রাখল। ঠিকানা জোগাড় করে চিঠি দিয়েছে, সেই কারণেই 2টি চোখ দিয়ে দেওয়া দরকার। মৃত্যুর পর চোখ বেঁচে থাকবে সেজন্যে নয়। দেশ থেকে এসেছে 2টি চিঠি, একটি ভাবির, অন্যটি ফরিদ আলীর। এ চিঠি 2টি রাতে খাওয়া দাওয়া শেষ করে আরাম করে পড়তে হবে। চতুর্থ চিঠির হাতের লেখা অপরিচিত। কে হতে পারে? পুরনো বন্ধুদের কেউ? তারাপদ নয় তো? আইএসসি পাশ করে কিভাবে চলে গেল জার্মানি, তারপর আর খোঁজ খবর নেই। হয়তো দেশে ফিরে ঠিকানা বের করে লিখেছে। তারাপদের কথা খুব মনে হয়। চিঠি তারাপদের নয়, চিঠিটি মিলির লেখা। বিরাট এক কাগজে 4-5 লাইনের ছোট্ট চিঠি। সুবাহান ভাই, আম্মা চাকরির জন্যে যে ভদ্রলোকের সঙ্গে দেখা করতে বলেছিলেন, আপনি কি তার সঙ্গে দেখা করেছেন? আম্মা তা জানতে চান। এখনো দেখা না করে থাকলে খুব অন্যায় করেছেন। দেখা করবেন, ফলাফল জানাবেন। মিলি। সোবাহান হাত মুখ ধুয়ে অবেলায় হোটেলে খেতে গেল। এখন ভাত খাওয়ার কোনো অর্থ হয় না। গরম গরম সিঙাড়া ভাজা হচ্ছে। 2টি সিঙাড়া 1 কাপ চা খেয়ে বাসায় ফিরে দেখে মনসুর সাহেব বারান্দায় ইজি চেয়ার পেতে শুয়ে আছেন। সালাম আলাইকুম, আপনার কি শরীর খারাপ? না ভাই, শরীর ঠিকই আছে। আপনারা আছেন কেমন?
ভালোই আছি। ফ্যান কিনেছেন দেখলাম, ভালোই করেছেন। যা গরম! বাইরে একটা চেয়ার এনে বসেন, গল্প করি। সুবাহান চেয়ার এনে বসল। মনসুর সাহেব হাসি মুখে বললেন, আজই আপনার ভাইয়ের একটা চিঠি পেয়েছি। বিয়ের ব্যাপার আষাঢ় মাসের মধ্যে সেরে ফেলতে চান। আমাদের আপত্তি আছে কিনা জানতে চেয়েছেন। সুবাহান কিছুই বলল না। আমাদের তরফ থেকে কোনোই আপত্তি নাই। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আপনাকে জানিয়ে দিলাম, আপনার ভাইকেও আজকালের মধ্যে চিঠি লিখব। ভদ্রলোক পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন। নেন, সিগারেট খান। যুথিকে চা দিতে বলেছিলাম, আপনার জন্যও দিতে বলি। আর ভাই শোনেন, ওকে নিয়ে যদি বাইরে টাইরে যেতে চান, চিড়িয়াখানা, পার্ক এসব আর কি, তাহলে যাবেন। অসুবিধা কিছু নাই। বিয়ের আগে চেনা থাকা দরকার। যুথি, যুথি! যুথি বের হয়ে এলো। সোবহানকে দেখে মুখ নিচু করে দাঁড়িয়ে পড়ল। দাও, তোমার সোবহান ভাইকে চা দাও। মেয়েটির মাথা আরও নিচু হয়ে গেল, ঘাড় ঘুরিয়ে তাকালো উল্টো দিকে। মনসুর সাহেব বললেন, আপনি আর জলিল সাহেব পরশু রাতে আমার এখানে 4টা ডাল ভাত খাবেন। সোবহান নিচু স্বরে বলল, তার কোনো দরকার নেই। আছে, দরকার আছে। রোজ রোজ হোটেলে খান, মাঝে মধ্যে ঘরের খাওয়া দাওয়া দরকার। যুথি, তুমি দাঁড়িয়ে আছো কেন? চা দিতে বললাম না? নাকি কানে আজকাল শুনতে পাও না? যুথি দ্রুত ঘরের ভেতরে ঢুকতে গিয়ে কপালের সঙ্গে ধাক্কা খেল। মনসুর সাহেব অস্ফুট স্বরে বললেন, সঙের মতো চলাফেরা অসহ্য। মনসুর সাহেবের মন ভালো নেই। তার স্ত্রী আজ অন্য দিনের চেয়েও বেশি বিরক্ত করছে। বুলু চিচি করে বলল, আমাকে হাসপাতালে ভর্তি করে দেন। বুলুর মামা হুদা সাহেব বললেন, হাসপাতাল কেন? আমার অবস্থা সুবিধার না। তুই বুঝলি কি করে? বোঝা যায়, অবস্থা খারাপ হলে ডাক্তারের আগে টের পায় রোগী। হুদা সাহেব তাকিয়ে রইলেন বুলুর দিকে। গতকাল থেকে বুলু ফটফট করে কথা বলছে। আগে তার ছায়া দেখলে বুলুর দম বন্ধ হয়ে আসত। হ্যাঁ কিংবা না বলতেই 3বার বিষম খেত। এখন দিব্যি কথাবার্তা বলছে। কথা বলবার ভঙ্গি এরকম যেন ইয়ার দোস্তের সঙ্গে আলাপ করছে। হুদা সাহেব বহু কষ্টে রাগ সামলালেন। কঠিন স্বরে বললেন, চুপচাপ শুয়ে থাক। শুয়েই তো আছি, বসে আছি নাকি? ফটফট করছিস কেন? ফটফট করছি না, হাসপাতালে ভর্তি করতে বলছি। যত তাড়াতাড়ি সেটা করা যায় ততই ভালো। দি আর্লিয়ার দি বেটার। বুলুর গালে একটা চর বসাবার প্রচণ্ড ইচ্ছা বহু কষ্টে সামলে হুদা সাহেব পাশের ঘরে গেলেন। 9টা বেজে গেছে, অফিস যেতে হবে, পাগলামি শুনবার সময় নেই। বুলু ডাকল, মামা, ও মামা। কি? চিন্তা করে দেখলাম আপনার পক্ষে আমাকে হাসপাতালে ভর্তি করা সম্ভব না। চেহারা পালোয়ানের মতো হলেও হাসপাতালের লোকজন বডি বিল্ডারদের পাত্তা দেয় না। আপনি বরং আমার বন্ধুদের কাউকে খবর দেন। হুদা সাহেব এই প্রথমবার শান্ত স্বরে কথা বললেন। অবিশ্বাস্য রকমের নরম সুরে বললেন, অফিস থেকে এসে দেখব কি ব্যাপার। জয়নাল ডাক্তারকে বলে যাব, দুপুরে একবার যেন দেখে যায়। হুদা সাহেব অফিস গেলেন চিন্তিত মুখে। বুলু আর কোনো সাড়া শব্দ করল না। বুলুর মামি দুপুরে এক বাটি চিড়ার পানি এনে খাওয়াতে চেষ্টা করলেন। কয়েক ঢোক গিলেই বুলু বমি করল। মামি, তোমার শাড়ি বোধহয় নষ্ট করে দিলাম। মামি কিছু বললেন না। তাকে খুব চিন্তিত মনে হলো।
এই ছেলের প্রতি তার খুব মমতা। মামি, বাথরুমে যাওয়া দরকার, ধরতে পারবে? পারবো। তোমার যে স্বাস্থ্য, নিজেকেই সামলাতে পারো না। শরীরটা বেশি খারাপ বুলু। হুম। তোর মামার সঙ্গে এইভাবে কথা বলিস না রে বাবা, লোকটা রাগলে মুশকিল, আমারও মুশকিল। অল্প কয়েকটা দিন অপেক্ষা করো মামি, চাকরি শুরু করলেই তোমাকে নিয়ে যাব আমার বাসায়, মামাকে টিট করে দেব। থাক বেটা একা একা বাসায়। ছি, এইসব কি ধরনের কথা, হাজার হলেও তোর মামা। তাও ঠিক, মামা, মায়ের ভাই, মাদার্স ব্রাদার। তোর ধারণাও ঠিক না, তোকে একেবারে যে অপছন্দ করে তাও না, পছন্দও করে। বলো কি? গত রাতে একবার জিজ্ঞেস করলো তুই ভাত খেয়েছিস কিনা। বলো কি, এত বড় সৌভাগ্য আমার, শুনে বড় আনন্দ হচ্ছে মামি। এখন তুমি আমাকে তাড়াতাড়ি বাথরুমে নাও, বিছানা নষ্ট করে দিব। হুদা সাহেব দুপুরবেলাতে ফিরে এলেন। বুলু পড়ে আছে মরার মতো, ডাকলে সাড়া পাওয়া যাচ্ছে না। হুদা সাহেব দুপুরে কিছুই খেলেন না, ছুটাছুটি শুরু করে দিলেন। মিউনিসিপ্যালিটির সামান্য জুনিয়র ক্লার্ক হয়েও সম্পূর্ণ নিজের চেষ্টায় বেলা 4টার সময় তিনি মিডফোর্ড হাসপাতালে একটি সিট জোগাড় করে ফেললেন। হাসপাতালের রেসিডেন্ট ফিজিশিয়ান রোগী দেখে চমকে উঠলেন। এত খারাপ অবস্থা? রোগী তো যে কোনো সময় চলে যাবে, আগে আপনারা কি করেছেন? হুদা সাহেব হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। এটি হাসপাতালের একটি পরিচিত দৃশ্য। রেসিডেন্ট ফিজিশিয়ানের কোনো ভাবান্তর হল না। তিনি একটি সিগারেট ধরিয়ে শান্তস্বরে বললেন, বাইরে চলে যান, কান্নাকাটি যা করবার বাইরে গিয়ে করবেন, এখানে সিন ক্রিয়েট করবেন না, এতে কাজের ক্ষতি হয়। রিসেপশনিস্ট মেয়েটিকে আজ অপূর্ব লাগছে। সবুজ রঙের শাড়িতে কাউকে এত মানায় নাকি? সোবহান সাহেব, আপনি কেমন আছেন? ভালোই আছি। বসুন, আজ স্যারের সঙ্গে দেখা হবে। কেমন করে বুঝলেন? রিসেপশনিস্ট মেয়েটি মিষ্টি করে হাসল। আমি স্যারকে আপনার কথা বলে রেখেছি। কি বলেছেন? বলেছি একজন ভদ্রলোক অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। স্যার বললেন 11টার সময় তার কাছে আপনাকে পাঠাতে। থ্যাংক ইউ। সোবহান সাহেব, আপনি বসুন। সোবহান বসল না, মেয়েটির ডেস্কের কাছেই দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে আপনার কিছু একটা হবে। এরকম মনে হচ্ছে কেন? স্যার নাম বলতেই আপনাকে চিনতে পারলেন। আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন সেটি আনতে বললেন। চা খাবেন? না। না কেন? খান, আপনি বসুন, আমি চা পাঠাবার ব্যবস্থা করছি। গেস্টদের চা দেওয়ার আমাদের এখানে যে নিয়ম ছিল সেটি এখন আর নেই, চা আনতে হবে ক্যান্টিন থেকে। ঝামেলা করার দরকার নেই। ঝামেলা কিছু না। সুবহান বসে রইল চুপচাপ। আজই কি সেই বিশেষ দিন? বিশ্বাস হতে চায় না, কোনো কিছুতেই এখন আর বিশ্বাস আসে না। 4 বছর কাটল চাকরি ছাড়া। 4 বছর খুব লম্বা সময়। এর মধ্যে 1 বছর কেটেছে প্রাইভেট টিউশনি করে। সেই ছেলে ম্যাট্রিক পরীক্ষায় 3 সাবজেক্ট ফেল করায় টিউশনি গেল। বুলু কোত্থেকে প্রুফ রিডিংয়ের চাকরি জোগাড় করে আনলো। তার খুব উৎসাহ। বিনা পরিশ্রমে ঘরে বসে রোজগার। মূলধন হচ্ছে একটা লাল শীষ কলম। গভীর রাত পর্যন্ত দুজনে মিলে প্রুফ দেখা দেখি। সে কাজও বাদ দিতে হলো। পয়সা যা পাওয়া যায় তাতে পোয় না। এর মধ্যে করিম প্রাইজ বন্ডের ব্যবসার এক খবর নিয়ে এলো। পুরনো প্রাইজ বন্ড কিনে মিলিয়ে দেখা,
প্রাইজ আছে কিনা। অনেকেই না দেখে প্রাইজ বন্ড বিক্রি করে দেয়। একটা 50,000 লাগাতে পারলেই ব্যবসার ক্যাপিটাল চলে আসবে। করিমের খাতায় গত 10 বছরের প্রাইজ পাওয়া বন্ডের নাম লেখা আছে। কাজ হচ্ছে বন্ড কেনা, নাম্বার মিলিয়ে দেখা, প্রাইজ আছে কিনা, না থাকলে বিক্রি করে দেওয়া। করিম চোখের সামনে 5,000 টাকার একটা প্রাইজ বাঁধিয়ে ফেলল। কি তুমুল উত্তেজনা! তারা তিনজন মিলে মানিকগঞ্জ, টঙ্গী, জয়দেবপুর, হেন জায়গা নেই যে যায়নি। বুলু এবং সোবাহান বেশিদিন টিকতে পারল না। করিম ঝুলেই রইল। অনেকদিন দেখা হয় না করিমের সাথে। চিটাগংয়ে কোনো এক ফার্মে নাকি একটা চাকরি হয়েছে। এখনো প্রাইজ বন্ডের সন্ধানে ঘোরে কিনা কে জানে। বড় কষ্ট গিয়েছে জীবনের ওপর, বড়ই কষ্ট। কাজ ছাড়া মানুষ থাকতে পারে? সবচেয়ে অস্বস্তি লাগে ছুটির দিনে। সবার ছুটি, তাদের ছুটি নেই। ছুটি আসে কাজের সঙ্গে, কাজ নেই, ছুটিও নেই। সোভান সাহেব? জি। যান, স্যারের কাছে যান, 11টা বাজে। এস রহমান সাহেব হাসি মুখে বললেন, বসুন বসুন। শুনলাম আপনি বেশ কয়েকবার এসেছেন, দেখা হয়নি আমার সঙ্গে। জি স্যার। দারুণ ব্যস্ততার মধ্যে থাকি, নানান ঝামেলা। আমি খুবই লজ্জিত আপনার এতটা ট্রাবল হলো। কোনো ট্রাবল না স্যার, এমনিতেই তো ঘরেই বসে থাকতাম। চা খাবেন? জি না, 1 কাপ খেয়েছি। খান, আরেক কাপ খান, আমার সঙ্গে খান। রহমান সাহেব বেল টিপলেন, চায়ের কথা বললেন। একটা চুরুট ধরালেন, ধরিয়ে আবার নিভিয়েও ফেললেন। সোভান সাহেব? জি স্যার। ঠিক এই মুহূর্তে আপনাকে আমরা অ্যাবজর্ব করতে পারছি না। সোভান তাকিয়ে রইল। ফার্মের অবস্থা ভালো নয়। গত বছর আমরা 3 লক্ষ টাকা লস দিয়েছি। ইউনিয়নের চাপে পড়ে 20% হাউস রেন্ট দিতে হয়েছে। ওরা বুঝতে পারছে না ফার্মের কি ক্ষতিটা ওরা করছে। ফার্মের উন্নতি মানেই ওদের উন্নতি। এই সহজ সত্য ওরা বোঝে না। শুধু আদায় আর আদায়। ফার্মে যদি না থাকে আদায় করবে কি? নিন, চা খান। চিনি হয়েছে? জি হয়েছে। আগামী বছর জুন জুলাই মাসে একবার খোঁজ করবেন। আমি খুব চেষ্টা করব কিছু একটা করতে। জুন জুলাই মাসে? হ্যাঁ, এর আগে যদি কিছু হয় আপনাকে জানানো হবে। আপনার দরখাস্তটা ফাইলে তুলে রাখব। সুবাহান চা শেষ করে শীতল গলায় বলল, এই কথাটি বলতে আপনার এতদিন লাগলো কেন? তার মানে? প্রথম দিনই তো আপনি আমাকে এটা বলতে পারতেন, পারতেন না? রহমান সাহেব চশমা খুলে তার দিকে তাকিয়ে রইলেন। ভদ্রলোক রেগে যাচ্ছেন। সহজভাবেই কথাটা নিচ্ছেন তা বোঝা গেল না। সুবহান যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। রহমান সাহেব বললেন, আপনি এখন যেতে পারেন। কিছু মনে করবেন না। আমি এই কথাটির জবাব আপনার কাছ থেকে জেনে তারপর যাব বলে ঠিক করেছি। কি জানতে চান? হবে না এই কথাটি বলতে আপনার এত সময় লাগলো কেন? আপনি একজন উদ্ধত প্রকৃতির যুবক। এ ধরনের কাউকে এ ফার্মে আমি কাজ দেব না। আপনি কিন্তু আমার প্রশ্নের জবাব দেননি। রহমান সাহেব উঁচু গলায় বললেন, নাও ইয়াং ম্যান, প্লিজ গেট আউট। আমি তো আপনাকে বলেছি আমার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। রহমান সাহেব ভুরু কুঁচকে দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। কেউ এরকম ভাবে তার সঙ্গে কথা বলতে পারে এটা তিনি বিশ্বাস করতে পারছেন না।
সুবহান ঠান্ডা স্বরে বলল, আমি কিন্তু আপনার কাছ থেকে জবাব জেনে তারপর যাব, তার আগে যাব না। বসে থাকবেন? হ্যাঁ। সারাদিন বসে থাকবেন? হ্যাঁ, বসে থেকে আমার অভ্যেস আছে। রহমান সাহেব প্রথমবারের মতো হাসলেন, চুরুট ধরালেন এবং হালকা সুরে বললেন, ঠিক আছে, বলছি আপনাকে। কারণ না শুনে যখন যাবেন না, তখন তো কারণটা আপনাকে বলতেই হবে। 1 মিনিট বসুন, আমি আসছি। চা খাবেন আরেক কাপ? না। বেশ, তাহলে বসুন, এক্ষুনি আসছি। 1 মিনিটের বেশি লাগবে না। রহমান সাহেব ফিরে এলেন না। দুজন দারোয়ান এসে সোবহানের ঘাড় চেপে ধরল। ওদের গায়ে তেমন জোর নেই, তবুও ওরা সোবহানকে প্রায় শূন্যে ভাসিয়ে নামিয়ে নিয়ে এলো। একজন পেছন থেকে ডান হাত মুচড়ে ধরে আছে, অন্যজন বাঁ হাত এবং চুলের মুঠি ধরে আছে। রিসিপশনের মেয়েটি তাকিয়ে আছে অবাক হয়ে। তার চোখ পড়ল সোবহানের চোখে। সোবহান চোখ ফিরিয়ে নিল না, তাকিয়ে থাকল। মেয়েটি যেন বড় বেশি অবাক হয়েছে। এত অবাক হওয়ার কি আছে? জলিল সাহেব রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলেন। সোবহানকে দেখে উদ্বিগ্ন স্বরে বললেন, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? কি হয়েছে আপনার? কিছু হয় নাই। রাত 1:30 বাজে, খেয়াল আছে? এরকম লাগছে কেন আপনাকে? কি হয়েছে? কিছু হয় নাই। মনসুর সাহেবের বাসায় খাওয়ার দাওয়াত ছিল, মনে নাই আপনার? আমরা চিন্তায় অস্থির, আপনার খাওয়া ঘরে এনে ঢাকা দিয়ে রেখেছি। এই যে ভাই, এত মন খারাপ লাগছে কেন? কোথায় ছিলেন? জলিল সাহেব সোবহানের হাত ধরলেন। কি যে কাণ্ড করেন, আমি ভাবলাম অ্যাক্সিডেন্ট হলো কিনা। সোবহান কিছুই বলল না। জলিল সাহেব নিজের মনেই কথা বলে যেতে লাগলেন। জুথি মেয়েটা অনেক রান্নাবান্না করেছিল। আপনি না আসায় মেয়েটার মনটা ছোট হয়ে গেছে। ওর সঙ্গে যে আপনার বিয়ে হচ্ছে তা তো ভাই জানতাম না। মনসুর সাহেবের কাছে আজ শুনলাম, বড় শান্ত মেয়ে, সুখ পাবেন। সুখটাই আসল আপনার। কি হয়েছে বলেন দেখি? কিছু হয় নাই। শার্টটা ছেঁড়া কেন? জানি না কেন। আপনার বন্ধু বুলু, তার মামা এসেছিলেন বিকালবেলা। ওর নাকি অসুখ, মিডফোর্ডে ভর্তি হয়েছে। আপনাকে যেতে বললেন। ভদ্রলোক অনেকক্ষণ আপনার জন্য বসেছিলেন। অসুখ কি খুব বেশি? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠেই চলে যাবেন। হাসপাতালে কবে ভর্তি করিয়েছে? পরশুদিন। ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যে মনসুর সাহেব উঠে এলেন। জুথি এলো পিছু পিছু। খাবার দাবার নিয়ে গেল, গরম করে আনবে। সোবহান বড় লজ্জায় পড়ল। মেয়েটি মনে হলো তাকে লক্ষ্য করছে কৌতূহলী চোখে। মনসুর সাহেব বললেন, কোথায় ছিলেন এত রাত পর্যন্ত? সোবহান চুপ করে রইল। হাত মুখ ধুয়ে আমার ঘরে চলেন, ওখানেই খাবেন। আবার এখানে টানাটানি করা ঝামেলা। ভেতরের বারান্দায় টেবিলে খেতে দেওয়া হয়েছে। মেয়েটি মাথা নিচু করে এটা ওটা এগিয়ে দিচ্ছে। সোবহান ইতস্তত করে বলল, তুমি খেয়েছো? জুথি মাথা নাড়ল। সে খায়নি। বসো, তুমিও খাও। আপনি খান, আমি পরে খাবো। বড় লজ্জা লাগছে সোবহানের। মেয়েটি তাকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। বারান্দায় আর কেউ নেই। মনসুর সাহেব বোধহয় ইচ্ছা করেই আসেননি। সোবহান নিচু গলায় বলল, তোমার আপা কোথায়? আপা ঘুমাচ্ছে, ওনার শরীর খারাপ। আপনি তো কিছুই খেলেন না।
আমার খিদে নেই। হাত মুখ ধোয়ার সময় মেয়েটি হঠাৎ করে বলল, আপনি রোজ রাতে এত দেরি করে ফিরেন কেন? সোবাহান অবাক হয়ে তাকালো। থেমে থেমে বলল, চাকরির ধান্দায় থাকি, নানান জায়গায় যাই। পান খাবেন? পান দিব? না, আমি পান খাই না। সোবাহান হাত মুখ ধুয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। যাওয়ার আগে কিছু বলা দরকার। রান্না চমৎকার হয়েছে এই জাতীয় কিছু? তেমন কোনো কথাই মনে আসছে না। মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। কিছু শোনার জন্য অপেক্ষা করছে কি? সোবাহান আচমকা বলে ফেলল, মাঝে মাঝে অনেক রাতে তোমাদের এখানে কে কাঁদে? মেয়েটি শান্ত স্বরে বলল, আমি। আপনাদের ও ঘর থেকেই শোনা যায়, আমি তা বুঝতে পারিনি। শোনা গেলে কাঁদতে না? যুথি জবাব দিল না। সোবাহান একবার ভাবল, জিজ্ঞেস করে, কেন কাঁদো? জিজ্ঞেস করা হলো না। কত রকম দুঃখ আছে মানুষের, সেসব জানতে চাওয়া ঠিক না। যুথি, যাই, কষ্ট দিলাম তোমাকে। যাও খেতে, খেয়ে নাও। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস অরণ্যের চতুর্থ পর্ব। খুব শীঘ্রই উপন্যাসটির পঞ্চম পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর উপন্যাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রিকোয়েস্ট থাকলে, কোনো বই পড়ার রিকোয়েস্ট থাকলেও সেটা কমেন্ট করে জানাবেন, পড়ার চেষ্টা করব। ধন্যবাদ।